ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়তে চলেছি নয়নতারা সিগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপ্পা। তো গল্পটি পড়ার আগে আমি বলতে চাই এই গল্পটি নেওয়া হয়েছে নয়নতারা সিগালের মেমোরির মানে স্মৃতিমূলক লেখা, সেটা হচ্ছে প্রিজন অ্যান্ড চকলেট কেক। দেখো, দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সিগালস মেমোরির প্রিজন অ্যান্ড চকলেট কেক। তাহলে এটার তলায় তোমরা আন্ডারলাইন করে নাও। আচ্ছা, বিফোর আই স্টার্ট রিডিং দ্য টেক্সট আই শুড রিড সামথিং অ্যাবাউট দ্য অথার গিভেন হেয়ার। তাহলে অথার সম্পর্কে যা দেয়া আছে আমি এটা একটু পড়ছি। নয়নতারা সিগাল জন্ম হয়েছে 1927 সালে। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। ইংরেজি সাহিত্যের ফিমেল ইন্ডিয়ান রাইটার্সদের মধ্যে ওয়ান অফ দ্য ফার্স্ট, আচ্ছা প্রথম সারির, টু রিসিভ ওয়াইড রিকগনিশন। ওয়াইড মানে ব্যাপক খ্যাতি, রিকগনিশন কথাটার অর্থ হচ্ছে খ্যাতি লাভ করেছেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। তাহলে তার জন্ম সালটা থেকে লক্ষ্য করলে আমরা দেখব যে তিনি এখনও জীবিত, অর্থাৎ আমাদের স্বাধীনতা সংগ্রামের ঠিক আগে এবং পরে তিনি তার লেখাগুলো মেনলি লিখেছেন। স্বাধীনতা সংগ্রামের আগে, সেই সময় আমরা জানি যে পলিটিক্যাল চেঞ্জেসগুলো আসছিল, সেটা কিন্তু তার লেখনীর মধ্যে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে। শি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986। 1986 সালে তিনি সাহিত্যের জন্য যে অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি, সেটা তিনি পেয়েছিলেন ফর হার নভেল রিচ লাইক আস। তার একটা উপন্যাস, সেটার নাম হচ্ছে রিচ লাইক আস। একটু আগেই পড়লাম, দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সিগালস মেমোরির প্রিজন অ্যান্ড চকলেট কেক রিকাউন্টস। তাহলে এই টেক্সটটি রিকাউন্টস করে, অর্থাৎ আমাদেরকে পুনর্গণিত করে, অর্থাৎ আমাদেরকে দেখিয়ে নিয়ে যায় দি ইনসিডেন্ট ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। অর্থাৎ গান্ধীজি, আমরা জানি যে গান্ধীজি আততায়ীর হাতে নিহত হন অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং ইন দিল্লিতে তার প্রেয়ার মিটিংয়ে যাওয়ার পথে আততায়ীর হাতে নিহত হন। তো এখানে গান্ধীজির মৃত্যুর পরের যে পরিস্থিতি, কিভাবে এই যে বড় একটা শক গান্ধীজির মৃত্যুর ফলে নেমে এসেছিল, এই শক থেকে কিভাবে ভারতবাসীরা নিজেদেরকে উদ্ধার করেছিল বা উদ্ধার হয়েছিল নিজেরা, কিভাবে বেরিয়ে এসেছিল, এই নিয়েই আমাদের এই গল্প, এবং আমরা 3টা ইউনিট ধরে এই গল্পটা পড়ব। ইট ভিভিডলি ডিসক্রাইবস নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস। তাহলে এই গল্পটা ভিভিডলি ডিসক্রাইবস, পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে অথারের শুধুমাত্র পার্সোনাল লসই নয়, নট অনলি মানে শুধুমাত্র নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন। এন্টায়ার মানে সম্পূর্ণ জাতির যে সম্মিলিত দুঃখ, এটা প্রকাশ করে অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধীর মৃত্যুর মধ্য দিয়ে। আচ্ছা, এখানে লক্ষ্য করো, পাস অ্যাওয়ে একটা গ্রুপ ভার্ব, আমরা অলরেডি জানি, যেটা মানে মারা যাওয়া। তাহলে পড়ছি ইউনিট 1, তোমরা সঙ্গে থাকো। আচ্ছা দেখো, আই ওয়াজ ট্রাভেলিং। আচ্ছা, এই প্রসঙ্গে আমি শুরুতেই বলতে চাই, এই গল্পটি লেখা হয়েছে ফার্স্ট পার্সন ন্যারেটিভে, অর্থাৎ এই গল্পের মধ্যে যেখানে আমরা আই বা মাই বা মি দেখতে পাবো, এটা আমরা বুঝবো যে নয়নতারা সিগাল তিনি নিজেকেই অ্যাড্রেস করছেন। ফার্স্ট পার্সন ন্যারেটিভ কোন ধরনের গল্পকে বলা হয়? যেগুলো আই দ্বারা প্রকাশ করা হবে, অর্থাৎ আই দিয়ে যে গল্পগুলোতে প্রকাশ করা হবে। তাহলে এখানে আমরা প্রথম লাইনের প্রথম ওয়ার্ডটাই দেখলাম যে আই ওয়াজ হ্যাভিং টি। আমি চা খাচ্ছিলাম, অর্থাৎ এখানে দেখো চা খাওয়া, এটা কিন্তু ইটিং ব্যবহার করা যায় না, বা ড্রিঙ্কিং আমরা ব্যবহার করতে পারি, কিন্তু হ্যাভিংটা হচ্ছে অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং কাস্টমাইজড ইউজ আর কি। হ্যাঁ, চা নেয়া এরকমটা। আচ্ছা, হ্যাভিংয়ের মধ্য দিয়ে আমরা অনেক কিছুই প্রকাশ করতে পারি, তো পরবর্তীতে নিশ্চয়ই জানবে। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম, অর্থাৎ আমি বলতে এখানে নয়নতারা সিগাল নিজেকেই বোঝাচ্ছেন। অন দি ইভিনিং অফ 30th জানুয়ারি 1948, 1948 সালের 30শে জানুয়ারির সন্ধ্যাবেলায়, হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, যখন আমাকে দিল্লিতে অবস্থিত বিড়লা হাউস, সেখানে আই ওয়াজ কল্ড, দেখো এটা প্যাসিভ আছে, আই আছে, তারপরে ওয়াজ, তারপর ভিত্রি, তার মানে এটা প্যাসিভ আছে। তাহলে আমাকে ডাকা হয়েছিল, এরকম মানে যখন প্যাসিভ থাকবে তখন সাবজেক্ট যেটা আই, সেটার মানে
অ্যাকচুয়ালি তো আমি, কিন্তু এটাকে মানেটা করতে হবে আমাকে। তাহলে আমাকে ডাকা হয়েছিল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা গুরুত্বপূর্ণ টেলিফোনের মধ্য দিয়ে ডাকা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শট, আবারও একটা প্যাসিভ ভয়েসের লাইন দেখো, হ্যাড বিন ভিত্রি, হ্যাড আছে, বিন আছে এবং ভিত্রি আছে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, প্রেয়ার মিটিংয়ে যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছে। শুদ্ধ ভাষায় বললে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন প্রেয়ার মিটিংয়ে যাওয়ার পথে। আই ওয়াজ নাম উইথ শক, আমি শক খেয়ে অসার হয়ে গেছিলাম। নাম কথাটার মানে হচ্ছে অসার, অবশ হয়ে আসা, ঠিক আছে। নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার, যখন আমি গাড়িতে উঠছিলাম। অর্থাৎ গান্ধীজির মৃত্যু সংবাদ পেয়ে যখন তিনি গাড়িতে উঠছেন তখন তার শরীর অবশ হয়ে গেছে, অসার হয়ে গেছে। অ্যাট দ্য বিড়লা হাউস, পরের সিটে দেখো, অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাভ গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা, রিলেটিভস মানে হচ্ছে আত্মীয় স্বজন আর ফলোয়ার্স মানে হচ্ছে অনুগামীরা, হ্যাড গ্যাদার্ড জড়ো হয়েছিল, রাউন্ড হিজ বডি তার দেহকে ঘিরে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, সেই ঘরের ভিতরে ছিল নীরবতা। অ্যাজ, কারণ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, কারণ গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আচ্ছা, এই ওয়ার্ডটা দেখো ব্রিথড, এটা কিন্তু অনেকে ব্রেথড বলে, উচ্চারণটা ব্রিথড, ব্রেথ নয়। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। ওয়ার্ডস মানে নিউজ, অফ বাপুজি's ডেথ। আচ্ছা, নিউজ আর ওয়ার্ডসের মধ্যে একটু তফাৎ আছে। যেমন ধরো আমরা টেলিভিশন চ্যানেলে বা কোনো পেপারে যেটা দেখি সেটা হচ্ছে নিউজ, অর্থাৎ সেটা কালেকশন করার পর এডিট করা হয় এবং সেটা মানে একটা মডার্ন ভার্সন বা সেটাকে আমরা শুদ্ধ ভার্সন দেখি। আবার ধরা যাক কোনো একটা পাড়ায় কোনো একজন বিখ্যাত লোক মারা গেল, বা ধরো কোনো কেউ একজন মারা গেল, সেই খবরটা কিন্তু সেই পাড়ার লোকেরা জানবে, সেটা কিন্তু কোনো নিউজ পেপার কালেক্ট করবে না, কিন্তু এটা লোকের মুখে মুখে ছড়াবে। তাহলে এই ধরনের নিউজকে বলা হচ্ছে ওয়ার্ডস। তাহলে এখানে ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ, বাপুজির মৃত্যুর খবর, হ্যাড স্প্রেড ছড়িয়ে পড়েছিল, থ্রু দিল্লি, দিল্লি জুড়ে, থ্রু মানে মধ্য দিয়ে, দিল্লি জুড়ে ছড়েছিল, লাইক এ ফ্লেম একটা শিখার মতন, ফ্যান্ড বাই উইন্ড, হ্যাঁ মানে আগুনের লেলিহান শিখার মতন, ভাষাটা হচ্ছে আগুনের লেলিহান শিখার মতন। অর্থাৎ তোমরা দেখবে যদি কোনো একটা নিভু নিভু আগুনের মধ্যে যদি আমরা কেরোসিন ঢেলে দিই, দুম করে যেভাবে জ্বলে উঠবে, ঠিক সেইভাবে বা যদি বাতাস বইতে শুরু করে হঠাৎ করে, তাহলে আগুনের গতিবিধির পরিবর্তন হবে। এইভাবে কিন্তু খবরটা ছড়িয়েছিল। অর্থাৎ এই যে এখানে একটা সিমিলি ব্যবহার করেছে, লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন্ড, এটাকে আমরা সিমিলি বলছি, মানে এটার দ্বারা তুলনা করা হয়েছে খবরটার সঙ্গে আগুনের শিখার, এটার দ্বারা কিন্তু দেখাতে চাইছে যে কত তাড়াতাড়ি সেই নিউজটা ছড়িয়ে পড়েছিল। তারপর দেখো, স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন মানে পুরুষ মহিলার দুঃখিত দল, হ্যাঁ, হ্যাড কালেক্টেড জড়ো হয়েছিল অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারপাশে, ঠিক আছে, বহু পুরুষ এবং মহিলা বা এক কথায় বহু মানুষ জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো, প্রতিটি জানালা দিয়ে, ওয়ান কুড সি, কেউ একজন দেখতে পেত, আ ব্রাউন ব্লার অফ ফেসেস, মানে প্রত্যেকটা মানুষের একটা বাদামি আবছা ভাব। অর্থাৎ একজন তাদের প্রিয় নেতা, এখানে মোহনদাস করমচাঁদ গান্ধী, তার মৃত্যুতে সবাই যে শোকাহত, ঠিক আছে, এই শোক প্রকাশ করেছে কিসের মধ্য দিয়ে, প্রত্যেকের মুখটা কিন্তু একটা ব্রাউন ব্লার অফ ফেসেস, অর্থাৎ আবছা ফ্যাকাশে হয়ে গেছে। তোমরা এই ব্লার শব্দটার সঙ্গে পরিচিত, বর্তমান দিনে মোবাইলের ক্যামেরা ব্যবহার করলে দেখা যায় যে সামনের ফোকাসে যে থাকে সে ক্লিন, আর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি ব্লার হয়ে যায়। ব্লার মানে হলো আবছা। তাহলে এখানে লোকের মুখটাকে সেরকম আবছা দেখাচ্ছিল বা একটু হালকা বাদামি বর্ণ ধারণ করেছিল। আচ্ছা, তারপরে দেখো, দে ডিড নট মেক এ সাউন্ড, এখানে দে বলতে সেই লোকজন যারা জড়ো হয়েছিল, দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল একটা অপ্রাকৃতিক নীরবতা। তাহলে দেখো এই যে শব্দটা আনন্যাচারাল সাইলেন্স, ঠিক আছে, এই আনন্যাচারাল শব্দটা কিন্তু খুবই এখানে সুন্দরভাবে লেখিকা প্রয়োগ করেছেন।
তাহলে দিল্লির মতন জায়গায় যেখানে কিনা প্রচুর গাড়ি, মানে নয়েজ, সবসময় একটা হইচই হইহুল্লা, এখনকার দিনে কলকাতা দিল্লির মতন জায়গায় যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, তা সেই সময় কিন্তু যথেষ্ট নয়েজি এরিয়া, কারণ আমরা জানি সেটা মানে আমাদের ক্যাপিটাল, হ্যাঁ, তখনও ছিল 1911 সালে কলকাতা থেকে স্থানান্তরিত হয়। তো সেইখানে কিন্তু হুট করে গান্ধীজির মৃত্যুতে সবাই নিস্তব্ধ হয়ে গেছিল, সেই জন্য সেই নিস্তব্ধতাটা এতটাই বেশি ছিল যে সেটাকে আনন্যাচারাল, মানে অপ্রাকৃতিক বলা হয়েছে। তাহলে কোশ্চেন আসতেই পারে যে হোয়াই ওয়াজ দ্য সাইলেন্স কল্ড আনন্যাচারাল, তখন আমরা উত্তরটাকে কিন্তু গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, ইট ওয়াজ অ্যাজ ইফ শব্দটার তলায় দাগ দিয়ে তোমরা লিখে নিতে পারো, এটার মানে হচ্ছে যেন। দেখবে অনেক জায়গাতেই প্রয়োগ করে, অ্যাজ মানে কারণ, ইফ মানে যদি, কিন্তু দুটো পাশাপাশি বসালে এটার মানে হবে যেন। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল, ইহা যেন সময়, স্টুড স্টিল মানে স্থির হয়ে গেছিল। তাহলে ইহা কি, সময় যেন স্তব্ধ হয়ে গেছিল, ঘড়ির কাঁটা যেন বন্ধ হয়ে গেছিল। ফর দোজ ফিউ মিনিট, সেই কয়েক মিনিটের জন্য। তাহলে ঘড়ির কাঁটা সেই কয়েক মিনিটের জন্য যেন পজ হয়ে গেছিল, স্থির হয়ে গেছিল। আচ্ছা, পরের পেজে দেখো, দ্য পিপল আর টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, লোকেরা টু স্টান্ড এতটাই হতচকিত হয়ে গেছিল বা চমকে গেছিল, টু স্পিক ইন দ্য বিগিনিং যে তারা শুরুতে কথা বলতে পারছিল না। তাহলে অমিট টু বা এই ধরনের একটা ট্রান্সফরমেশন তোমরা কিন্তু শিখেছো হয়তো, বা শেখা উচিত, সেক্ষেত্রে জানবে যে এই টু এটাকে এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে বা অ্যাডভার্ব থাকে, এটা যেরকম আছে, আবার টু এর পরে এরকম ভার্ব আছে, এরকম কনস্ট্রাকশানে কিন্তু এই টু এর পরে যে ভার্বটা আছে সেটা কিন্তু নেগেটিভ ফিগার ধারণ করে। যখন আমরা এটা এই টুটাকে তুলে দিতে চাইবো, তখন সেটা কিন্তু এরকম হয়ে যাবে, দ্য পিপল আর সো স্টান দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, এরকম হয়ে যাবে। তাহলে আমরা অর্থটাও সেভাবেই করে নেব, এতটাই চমকে গেছিল যে তারা শুরুতে কোনো কথা বলতে পারেনি। ল্যাটার পরবর্তীতে দে ক্ল্যামার্ড, তারা ক্ল্যামার্ড মানে দেখো ডিমান্ডেড লাউডলি, তারা জোরে জোরে দাবি জানাতে শুরু করলো, উচ্চস্বরে দাবি জানাতে শুরু করলো। ওয়াইল্ডলি মানে পাগলের মতন, ঠিক আছে, তারপর তারা কি করলো, পাগলের মতন দাবি জানাতে শুরু করলো। শাউটিং অ্যান্ড ক্রাইং, চেঁচাচ্ছিল আর কাঁদছিল, হইচই করছিল বা কাঁদছিল। দে জশল্ড ওয়ান অ্যানাদার, তারা একে অন্যকে ধাক্কাধাক্কি করতে লাগলো। দেখো ওয়ান অ্যানাদার এটা একটা প্রোনাউন, ঠিক আছে, এটার মানে মিনিংটা হচ্ছে তারা একে অন্যকে ধাক্কাধাক্কি করতে লাগলো, ঠিক আছে। জশল্ড মানে ধাক্কাধাক্কি করা। ইন এ স্ট্যাম্পেড একটা ছত্রভঙ্গের মতন অবস্থা। টু ব্রেক ইনটু দ্য হাউস, ওই বিড়লা হাউসের ভেতরে ঢোকার জন্য তারা ছত্রভঙ্গের মতন করে ধাক্কাধাক্কি করতে থাকলো। আচ্ছা, স্ট্যাম্পেড যেটার বাংলায় আমি বললাম ছত্রভঙ্গ, এটাও তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। ধরা যাক একটি সিনেমা হলের পরিস্থিতি একটু ভাবো, সিনেমা হল যখন শেষ হয় তখন লোকজন যেভাবে হু হু করে বের হয় সেটাকে বলা হচ্ছে স্ট্যাম্পেড, ঠিক আছে, ছত্রভঙ্গ। অর্থাৎ কোনো লাইন নেই, কোনো ডিসিপ্লিন নেই, যে যেদিকে পারছে, যে যাকে পারছে ঠেলে ঢোকার চেষ্টা করছে সেই ঘরের ভেতরে। দে কামড লিটিল, এটা কিন্তু ক্লাম না, এলের উচ্চারণ নেই, দে কামড লিটিল, তারা অল্প শান্ত হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা ঘোষিত হলো, দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, তাহলে তারা কখন শান্ত হলো? হোয়েন ডিড দে কাম এ লিটিল, তাহলে অ্যান্সার হবে দে কামড এ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা ঘোষিত হলো, দ্যাট দে উড বি অ্যালাউড টু সি, যে তাদেরকে দেখতে দেয়া হবে, হ্যাঁ, গান্ধীজিকে দেখতে দেওয়া হবে বিফোর দ্য ফিউনারাল, শেষকৃত্যের আগে। অর্থাৎ গান্ধীজিকে পোড়ানোর আগে প্রত্যেকটা লোককে দেখতে দেওয়া হবে, এটা যখন তারা জানতে পারলো তখন তারা কিন্তু একটু শান্ত হলো। ওয়েন, আচ্ছা এখানে দেখো এই পর্যন্ত আমরা পড়লাম, আমরা এখানে মৃত্যুর হলো, তারপর থেকে এই গল্পটা শুরু হয়েছিল এবং পাবলিকের রিয়াকশান আমরা দেখছিলাম। এই যে লাস্ট প্যারাটা, এখানটাতে আমরা দেখবো ন্যারেটারের নিজের রিয়াকশানটা ঠিক কীরকম। When one is faced with the shock of a loved one's death, যখন ওয়ান মানে কেউ একজনকে ফেস করতে হয় দ্য শক অফ এ লাভড ওয়ানস ডেথ, কোনো প্রিয়জনের মৃত্যুর শখ, যখন কোনো ব্যক্তি বা কোনো কেউকে যদি তার প্রিয়জনের মানে স্বজন হারার শখ মানে অনুভব করতে হয়, ওয়ান হুইম্পার্স, তখন তিনি ফিসফিস করে বলেন, হোয়াট উইল বিকাম অফ মি, আমার কি হতে চলেছে, নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, এখন যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, এখন আমার কি হবে, তিনি তো আর আমাদের সঙ্গে নেই।
তাহলে দেখলাম যে তার নিজের যে একটা কষ্ট সেটা কিন্তু এই লাইনগুলোর মধ্য দিয়ে এখানে তিনি প্রকাশ করলেন। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দি মর্নিং পিপল। দেখো এটা কিন্তু মর্নিং না, মর্নিং মানে তো আমরা জানি সকাল, এই MOURN আইন যেটা বাদ দাও, তাহলে এই মৌর্ন, ময়কারে মৌ নয় রেফ, মৌর্ন এটা মানে হচ্ছে দুঃখ করা বা কষ্ট পাওয়া, এরকম আর কি। মর্নিং, কেউ মারা গেলে পরে আমরা এই ওয়ার্ডটা প্রয়োগ করতে পারি যে তারা দে ওয়ার মর্নিং দ্য ডেথ অফ গান্ধীজি। তাহলে মর্নিং পিপল অর্থাৎ দুঃখরত সেই লোকেদের প্রত্যেকের মনেই আপার মোস্ট মানে সব থেকে উপরে এই প্রশ্নটাই হয়তো ঘোরাফেরা করছে যে আমাদের নেতা এখন নেই, মানে তিনি এখন নেই আমাদের সঙ্গে, গান্ধীজি নেই, তাহলে আমাদের এখন কি হতে চলেছে। তাহলে এই ভাবনাটা কিন্তু প্রথম নয়নতারা সিগালের মনে উঠে এসেছিল এবং তিনি ভাবছেন যে আমার মতন বোধহয় প্রত্যেকটা ভারতবাসী একই কথা ভাবছে। আচ্ছা আচ্ছা এটা হয়ে গেল। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে যেন হারানো শিশুর মতন দেখাচ্ছে। আরেকটা সিমিলি দেখো, এখানে ভারতবাসীকে অর্থাৎ গান্ধীজির অনুগামীদেরকে লস্ট চিলড্রেন, হারিয়ে যাওয়া শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে। একটি শিশু যেমন মা বাবা ছাড়া, প্যারেন্টস ছাড়া একটা শিশু যেরকম মানে অসহায়, ঠিক তেমনি গান্ধীজি ইজ লাইক আ ফাদার ফিগার টু আস, টু দ্য নেশন, টু দ্য এন্টায়ার নেশন। গান্ধীজি ইজ লাইক এ ফাদার ফিগার, সে যেন একটা আমাদের বাবার মতন। সিন্স হি ইজ নো মোর, যেহেতু তিনি আর আমাদের পাশে নেই, ঠিক আছে, অল দ্য ইন্ডিয়ান্স ফেল্ট দ্যাট দে ওয়ার জাস্ট লাইক দ্য লস্ট চিলড্রেন। প্রত্যেকটা ভারতবাসী ভাবছেন যে তারা যেন হারিয়ে যাওয়া শিশুর মতন। তারপর দেখো, ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, আমাদের মনের মধ্যে, হার্টস মানে হৃদয়, কিন্তু এখানে হচ্ছে মনের মধ্যে, আমাদের মনের মধ্যে প্রত্যেকেরই হয়তো প্রশ্ন। অ্যাজ উই স্যাট, যখন আমরা বসেছিলাম, স্টিল শকড, তখনও স্তম্ভিত, অ্যান্ড আনবিলিভিং, অবিশ্বাস্য। তাহলে এটা আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা প্রশ্ন, তখনও আমরা শকড এবং আনবিলিভিং, এবং আমরা বিশ্বাসই করতে পারছি না। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা ব্রডকাস্ট বা বেতার শুনছিলাম। আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি, এখন তো মানে মোবাইল মিডিয়া এইসবের যুগ, সেই সময় কিন্তু রেডিওটাই ছিল মানে গ্রহণযোগ্য এবং সবার কাছে পৌঁছানোর মতন একটা কমন মিডিয়া। তাহলে উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা ব্রডকাস্ট শুনছিলাম। টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের লোকেদের বলছে দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, কি বলছে যে তাদের বাপু আর নেই, আর বেঁচে নেই। তাহলে তা ব্রডকাস্ট শোনার মধ্য দিয়ে আমরা দেখলাম যে তাদের বাপু আর বেঁচে নেই। এখানে কিন্তু সুন্দরভাবে ব্রডকাস্টও সেটা নিউজটা সম্প্রচারিত হচ্ছে। তাহলে এইভাবে আমরা ইউনিট 1টা পড়লাম। তো আমি বারবার বলি তোমরা গল্পটা রিডিং পড়ো এবং লাইনের অর্থ অনুসারে ইমোশান দিয়ে সেটাকে রিডিং পড়ার চেষ্টা করো, এবং ওয়ার্ড ধরে ধরে, ওয়ার্ড যদি না জানো তাহলে কিন্তু কোশ্চেন অ্যান্সার করার সময় বা যে মানে সেগুলো সলভ করার সময় কিন্তু সমস্যা হবে। আর এখানে এক্সারসাইজগুলো তোমরা বাড়িতে সলভ করো, আমি পরবর্তীতে কোনো টিউটোরিয়ালে আশা করি এটা করে দেখাবো। আর এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটি লাইক করতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।